নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কুলতলিতে গ্রেপ্তার একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন কুলতলিতে যে সুড়ঙ্গ কাণ্ড, সেই সুড়ঙ্গ কাণ্ডে এবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হলো একজনকে, সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলো। কুলতলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সাদ্দামের খোঁজে বাড়ি এবং এলাকা ঘিরে রেখেছে পুলিশ, এবং সাদ্দামের বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই সন্দেহভাজনকে। আপনাদের জানিয়ে রাখি, কুলতলিতে যে ঘটনা একেবারে প্রকাশ্যে আসে, সাদ্দাম লস্কর নামে এক ব্যক্তি, যিনি মূর্তি দেখিয়ে, সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার ছক কষেছিলেন, এবং তিনি তার এই ঘটনায় অর্থাৎ সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে, এবং এই ঘটনাতে কেন্দ্র করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুলতলিতে গ্রেপ্তার একজন, সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, ঠিক কি জানতে পারছো? একজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। এখন দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে বারুইপুর পুলিশ জেলা যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে, হঠাৎই একটু আগে ওই যে সাদ্দাম সর্দারের বাড়ি যে তার থেকে কিছুটা দূরে একজনের বাড়ি আফসার আলী মোল্লা নাম, তাকে কিন্তু হঠাৎই ধাওয়া করে এবং সে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে ধাওয়া করে তার বাড়ির পেছনে যে ঘাস জমি আছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এর সঙ্গে কিন্তু সাদ্দামের যে সোনাবাজারের যোগ ছিল। কিন্তু ওই ব্যক্তি ওখানে কি করছিল? ওই ব্যক্তির বাড়ি ওইটা, এবং ওই ব্যক্তি ওই তিনি বাড়িতে ছিলেন, এবং পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তাকে আজ ধাওয়া করে গ্রেফতার করে। বেশ, অনেক ধন্যবাদ প্রিয়গোপাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, সাদ্দামের বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তার এক প্রতিবেশীকে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ কুলতলির যে সুড়ঙ্গ কাণ্ড, সেই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে এডিজি মনোজ ভার্মা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর তারপর থেকেই এবার কিন্তু আরও তৎপর হয়েছে প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, এডিজি ঠিক কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। It is a kind of a cheating racket which has been unearthed. Kintu details ei muhurte bola thik hobe na. We are trying to find out what are the reasons why the kind of structure which has been found ota keno use hochilo, ki karone use hochilo, that is still under investigation. So later on we will update on that. এই মুহূর্তে কুলতলি কাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুলতলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সাদ্দাম লস্করের যে সুড়ঙ্গের কাণ্ড উঠে আসে, সেই ঘটনাকে কেন্দ্র করে এবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ধৃতকে অর্থাৎ সাদ্দামের বাড়ির এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি সাদ্দামের বাড়ির কাছাকাছি এক প্রতিবেশী বলে জানা যাচ্ছে। কুলতলিতে গ্রেপ্তার করা হয়েছে এক সন্দেহভাজনকে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এডিজি মনোজ ভার্মা তিনি যখন সাংবাদিক বৈঠক করেন এবং কুলতলি নিয়ে কথা বলেন, তারপরেই কিন্তু এই তৎপরতা চোখে আসে। এখানে পুলিশ প্রশাসনের ভূমিকার একেবারে তৎপরতা চোখে আসে, এবং তারপরেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর উঠে আসছে। ধৃতকে সাদ্দামের বাড়ির আশেপাশে থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এর তদন্ত শুরু করেছে পুলিশ। এবং এই সুড়ঙ্গ দিয়ে ঠিক কি করা হতো, এবং এই সুড়ঙ্গ দিয়েই কি বেরিয়ে গেলেন সাদ্দাম এবং সাদ্দামের ভাই, তাও কিন্তু তদন্ত চলছে। গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ উঠে এসেছে। স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা, অটো সিগন্যালের নিয়ম না জানায় উল্লেখ রিপোর্টে, এবং স্টেশন মাস্টার এবং মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। ট্রেন পরিচালনার ব্যবস্থার গলদ চোখে পড়েছে, এবং এই রিপোর্টে এমনটাই বলা হয়েছে। দুর্ঘটনা মালগাড়ির চালকের কাছে কোনো রকম ওয়াকিটকি ছিল না। অর্থাৎ মালগাড়ির যে চালকের ওপর এতদিন পর্যন্ত রেল কর্তৃপক্ষ দোষ দিয়ে আসছিল, তার একেবারেই যখন এই রিপোর্ট সামনে আসে, রেল সুরক্ষা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে আসতেই কিন্তু আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ এখানে একাধিক জায়গায় যে গলদ রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে থাকে, এবং মালগাড়ি চালকের কাছে কোনো রকম ওয়াকিটকি ছিল না। সিগন্যাল বিকল হয়ে কিভাবে ট্রেন চলাচল, তা নিয়েও কিন্তু অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব যথেষ্ট ছিল বলে জানা যাচ্ছে এই রিপোর্টে। অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টারের, মালগাড়ির চালকেরও। সমস্ত রেকর্ড, তথ্য প্রমাণ খতিয়ে দেখে এই রিপোর্ট। চালকের ভুলে দুর্ঘটনা, রেলের দাবি খারিজ।
অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার এবং মালগাড়ির চালকের, এবং সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে যায় বলে এই দুর্ঘটনা বলে একাধিক এই রিপোর্টে একাধিক তথ্য দেওয়া হয়েছে রেল সুরক্ষা কমিশনের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘিরে যে রিপোর্ট দেওয়া হয়েছে রেল সুরক্ষা কমিশনের পক্ষ থেকে, সেই রিপোর্টে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে একাধিক জায়গায় একাধিক গলদের কথা উঠে এসেছে। প্রাথমিক তদন্তের যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে রেল সুরক্ষা কমিশন এই রিপোর্ট পেশ করেছে। তদন্তে একাধিকবার একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ উঠে এসেছে। স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা, অটো সিগন্যালের নিয়ম না জানার জন্যই এই দুর্ঘটনা বলেও কিন্তু উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়ে আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া পেয়েছি। আমরা কথা বলেছিলাম শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কথা বলেছিলাম বিরোধীদের সঙ্গেও, শোনাবো একে একে। রেলের পক্ষ থেকে প্রথম থেকেই একটা গা ছাড়া মনোভাব এবং বারবার করে তদন্তের আগেই লোকো পাইলটকে দোষী করে তাগিয়ে দেওয়া হচ্ছিল। অথচ এই লোকো পাইলটরা দিনের পর দিন দেখা যাচ্ছে তারা বিশ্রাম পান না। একটানা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, কখনো কখনো টানা 4 দিন 5 দিন পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা একেবারেই সেফটি মেজার্সের পরিপন্থী। এবং রেলের তো নিয়োগটা শূন্যে নেমে এসছে। এই ভারতবর্ষের লাইফ লাইন হচ্ছে ভারতীয় রেল, সেইখানে নিয়োগ শূন্যে নামিয়ে দিয়ে সবচেয়ে বেশি আপোষ করা হয়েছে সাধারণ যাত্রীদের সেফটি নিরাপত্তায়, মুখে ধাক্কা নিলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আগামী আজকে এই রিপোর্ট, যে রিপোর্ট আজকে সামনে এসেছে, সেই রিপোর্ট আসলে সেই ঘটনাকেই রিফ্লেক্ট করছে। দেখুন, বিষয় হচ্ছে বিরোধীদের কাজই হচ্ছে যে তারা কোনো সঠিক পরামর্শ দেওয়া নয়, সঠিক কোনো পদক্ষেপ নয়, শুধু সর্বক্ষেত্রে রাজনীতি করা। তো রাজনীতি করা যাদের নেশা এবং পেশা, তাদের দ্বারা কোনো গঠনমূলক কাজ হতে পারে না। অতএব এখন কেন্দ্রীয় সরকার রেল পুনর্গঠনের জন্য যত বেশি প্রয়াস নিচ্ছে, অতীতে কোনো সরকার রেলকে আবার ঠিক মতো একটা সুস্থ জায়গায় আনার জন্য চেষ্টা কেউ করেনি। সেই জন্য মডিফিকেশনের কাজ যদি কেউ করে থাকে তো মোদী সরকার করছে, যার জন্য কোচ থেকে শুরু করে, লাইন থেকে শুরু করে, বিভিন্ন তার থেকে শুরু করে যত রকমের ব্যবস্থা আছে সমস্ত ধীরে ধীরে করতে শুরু করেছে। আর সেটা যদি বিরোধীরা চোখে দেখতে না পায়, তাহলে আমি মনে করি তারা অন্ধ ছাড়া আর কিচ্ছু নয়, তারা চোখ থাকতেও দেখতে পাচ্ছে না। আজকের রিপোর্টে দেখা যাচ্ছে সেদিন ওরা যা বলেছিল, ওরা মিথ্যে কথা বলেছিল। দোষটা ছিল রেলের পরিচালনা ব্যবস্থার, কিন্তু আমরা বলছি দোষটা খালি রেলের পরিচালনা ব্যবস্থার নয়, দোষটা আমাদের দেশের পরিচালনা ব্যবস্থার। দেশ যারা পরিচালনা করছে তারা ব্যর্থ, তারা অযোগ্য। সেই কারণে রেল পরিচালনার ক্ষেত্রেও সেই অযোগ্যতা, ব্যর্থতা ছায়া এসে পড়ছে। এবং অশ্বিনী বৈষ্ণবের মতো একজন অপদার্থ রেলমন্ত্রী যখন এর আগে ছিলেন, করমণ্ডল এক্সপ্রেসের ওই দুর্ঘটনার পরে গোটা দেশ যখন প্রশ্ন করতে প্রস্তুত হচ্ছিল যে কেন সিগন্যালিং ব্যবস্থা ফেল করলো, কেন রেলে একের পর এক শূন্য পদ, যাত্রী নিরাপত্তার দিকে কোনো খেয়াল নেই, 3 রাত 4 রাত 5 রাত 6 রাত জাগিয়ে রেখে মানুষকে দিয়ে রেল চালানো হচ্ছে, তাদেরকে দিয়ে জোর করে ডিউটি করানো হচ্ছে, যার ফলে এরকম প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট ঘটছে। তখন বিজেপির আইটি সেলকে আমরা দেখেছিলাম এই যাবতীয় প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য, পাশ কাটিয়ে দেওয়ার জন্য ওরা একটা ট্রেন্ড শুরু করলো ফেসবুকে, টুইটারে, কি না দেখো আইআইটি বা শিক্ষিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিরকম দুর্ঘটনার স্থলে এসে চেয়ার পেতে বসে আছেন, যেন উনি চেয়ার পেতে বসে আমাদের বাপচোদ্দ পুলিশকে উদ্ধার করে দিয়েছেন। যে সেফটি মেকানিজমের প্রয়োজন এবং সেটাকে তদারকি করতে গেলে যে নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো কিছুই নেই। মানুষকে ঈশ্বরের মানে দোয়ায় ছেড়ে দেওয়া হয়েছে এবং এই দোয়ায় ছেড়ে দেওয়ার মধ্যে মানুষকে সুরক্ষা দেওয়ার মতন যে রেলের যে দরকার, হ্যাঁ, সেই রেলের যে পরিকাঠামো প্রয়োজন, সেগুলো একটাও নেই। তার কারণ আপনি দেখবেন ট্রেনের অ্যাক্সিডেন্ট 23% বৃদ্ধি পেয়েছে এবং ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার দিনের পর দিন কমছে এবং সাধারণ মানুষের ওপরে যে প্রত্যেক দিন ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে, এগুলো মোদিজিকে জবাব দিতে হবে পার্লামেন্টে। এবং এই যে দফা রফা অবস্থা আজকে রেলের পুরো ব্যবস্থাটা, এর জন্য দায়ী হচ্ছে এই মোদী সরকার এবং এই বিজেপি পার্টি।
আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একেবারে খাস কলকাতাতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে গিয়েছে। তৃণমূলের যুব সভাপতিকে চর মেরেছে তৃণমূলের কাউন্সিলর সুনন্দা সরকার। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের চর, এর ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সুনন্দার বিরোধী গোষ্ঠীর বলেই দাবি, অর্থাৎ এই তৃণমূলের যুব সভাপতি যাকে চর মারা হয়েছে তিনি সুনন্দার বিরোধী গোষ্ঠী বলেই দাবি, এমনটাই দাবি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি 18 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূলের যুব সভাপতি সুনন্দার বিরোধী গোষ্ঠীর বলে জানা যাচ্ছে এবং সেই কারণেই সুনন্দা অর্থাৎ এই কাউন্সিলর সেই সভাপতিকে চর মারে বলে এমনটাই অভিযোগ উঠছে। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের চর এবং এই ভিডিও কিন্তু এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। তৃণমূলের যুব সভাপতিকে চর মেরেছে তৃণমূলের কাউন্সিলর সুনন্দা সরকার। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের এই চরের ভিডিও কিন্তু ইতিমধ্যেই এখন ভাইরাল। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে রণমূর্তি সেই কাউন্সিলরের এবং সভাপতির গায়ে হাত দিচ্ছেন তিনি, হাত তুললেন এবং তাকে চর মারছেন, সেই ভিডিও কিন্তু দেখা যাচ্ছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। 18 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, তৃণমূলের যুব সভাপতি গায়ে হাত তুললেন তৃণমূলের কাউন্সিলর সুনন্দার বিরোধী গোষ্ঠী এই সভাপতি, এমনটাই বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে এই সভাপতির পক্ষ থেকে। আমরা কথা বলেছিলাম সুনন্দা সরকারের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শুনুন। তার কাপটাকে নিয়ে কাকারাকারি করেছে, তালা দিয়েছে। আর সকালবেলা ফের লকআপ থেকে বেরিয়ে উইকেট নিয়ে বেরিয়ে পড়েছে, সাউথ ইন্ডিয়ান ফিল্মের মতন। আমার কাউন্সিলর, আমি আমার যেহেতু কর্পোরেশনের ছেলেগুলোকে ইট মারছে, তো আমি ওদের হাত থেকে ইটটা পারবো না, সেটা বলতে হবে আপনাদেরকে। আপনারা তো কর্পোরেশন করেন, কর্পোরেশনের যদি কর্মীকে খুব আক্রান্ত হয় অন ডিউটিরত অবস্থায়, আমি আর আমার হাজবেন্ড কি দাঁড়িয়ে দেখবো? আমার হাজবেন্ডে দেখাতে গিয়ে আমার হাজবেন্ডের মাথায় ছুট করে গেছে। পুলিশে কি কমপ্লেন করা হয়েছে? পুলিশ তো ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এখন ওরা আবার উল্টে পুলিশের ওপরে। পুলিশকে দেখেছি, তখন পুলিশ আসলে তো এত ঝামেলা হতোই না। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ, অন্যদিকে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য, তিনি ঠিক কলকাতা টিভিকে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো পরপর। ও হচ্ছে পুরো বিষয়টাই হচ্ছে নিষিদ্ধ পল্লীর টাকা নিয়ে মারপিট। হ্যাঁ, যে মানুষরা ওখানে দেহ ব্যবসা করতে আসে, এরা তার থেকে এত নিকৃষ্ট যে ওরা তাদের থেকে টাকা নেয়, আর সেই টাকার ভাগ বটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে। আর কি বলবো, এ বলছে ওকে তোলাবাজ, ও বলছে ওকে তোলাবাজ। তার মানে তোলাবাজ যে এরা কেউ না কেউ, এতে তো কোনো ভুল নাই। আপনারা ভাবতে পারছেন একজন কাউন্সিলর প্রকাশ্য দিবালোকে একটা দলের কর্মীকে এইভাবে মারছে, আবার থানা ঘেরাও করছে নাকি শুনেছি। কি বলবে থানা ঘেরাওতে? যে মার খেয়েছে বললো মারলো কারা? তৃণমূল। হ্যাঁ, মার খেলো কারা? তৃণমূল। থানা ঘেরাও করবে কারা? তৃণমূল। পুলিশগুলোর কথা ভাবলে খুব কষ্ট হয়। সাথে সরকারি পরিষেবাগুলোর থেকে কাটমানি খাওয়ার যে ব্যবস্থা করে রেখেছেন, একটা না একটা সময় তো আসবেই যখন কাউন্সিলরের সঙ্গে এলাকার যুব সভাপতি, এলাকার ছাত্র সভাপতি, এলাকার মহিলা সভানেত্রী, এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি, তাদের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব হবে। সুতরাং এই দ্বন্দ্বটা তৃণমূলের অভ্যন্তরে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিন্যাসের বিকাশের দ্বন্দ্ব, এবং এ দ্বন্দ্বটা স্বাভাবিক দ্বন্দ্ব। এই মুহূর্তে সুনন্দা সরকার তিনি বেশি আনন্দে আছেন, বেশি ভাগ পাচ্ছেন, ভাগিদার পছন্দ করছেন না, পশ্চিমবঙ্গ সরকারের মতোই। এবং তার সেই আনন্দে যে যুব সভাপতি ভাগ বসাতে গেছেন, তিনি দু চারটে চড়চাপড় খাবেন, চাইলে একটু পালিশও হতে পারেন, আশ্চর্যের কিছু নেই। পরবর্তী খবরের দিকে নজর রাখবো, তবে বিরতির পর সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরের খবরে। কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। সাদ্দামের শোয়ার ঘরে খাটের নিচে সুড়ঙ্গের খোঁজ, সুড়ঙ্গ গিয়ে মিশেছে পাশের খালে। তাহলে কি এই সুড়ঙ্গ দিয়ে চম্পট দেয় সাদ্দাম? পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কুলতলিতে পুলিশকে গুলি, তার তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য।
অভিযুক্ত সাদ্দাম লস্করের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সাদ্দামের খাটের নিচে সেই সুড়ঙ্গের মুখ। সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গের খোঁজ, খাটের তলায় গোপন সুড়ঙ্গ, 40 ফুট লম্বা সুড়ঙ্গ। খাটের তলায় শুরু, সুড়ঙ্গের শেষ পাশের খালে। খাল গিয়ে পড়েছে মাতলা নদীতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালাবেরিয়া পায়তারহাট, যে সাদ্দাম সর্দারের বাড়ির পিছনে যে গুহা, সেই সুড়ঙ্গ দিয়ে যে বেরিয়ে পালাতো। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই সেই সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু সে পালাতো, এবং সুড়ঙ্গের নিচ কিন্তু রয়েছে পুরো কংক্রিট। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই পালায় অভিযুক্ত সাদ্দাম? কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বড় সুড়ঙ্গ বাড়ির নিচে? তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে। তখন পুলিশ দেখেও দেখে না, হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে, কালীঘাট আর ক্যামাস্টিক পর্যন্ত গেছে। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয় যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়। পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায়, সেই কথা মনে পড়লে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় সোনার মূর্তি দেওয়ার নামে ক্রেতাদের ডেকে লুট, নকল সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার কারবার। সাদ্দামের বেপাত্তা হওয়ার সঙ্গে এই সুড়ঙ্গ পথের যোগ রয়েছে বলেই মনে করছে পুলিশ। অনুমান, সুড়ঙ্গ ধরেই খাল থেকে ডিঙি নৌকা নিয়ে মাতলা নদী ধরে গা ঢাকা দিয়েছে সাদ্দাম। ইতিমধ্যেই সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার ও তার ভাইয়ের স্ত্রী মাসুদা সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। কুলতলিতে সাদ্দামের সাম্রাজ্য, নকল সোনা এবং মূর্তি পাচারের অভিযোগ। কারবারের মূল মাথা ছাকেত এবং বোটো। ছাকেত বোটোর অধীনে সাম্রাজ্য চালায় সাদ্দাম এবং সৈরুল। কুলতলিতে ডেকে এনে নকল সোনা বিক্রির অভিযোগ। সুড়ঙ্গ দিয়েই পালান সাদ্দাম, সৈরুল এবং পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে সাদ্দাম এবং সৈরুল এবং দুই মাথার খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। সুড়ঙ্গে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে সেখানকার, অর্থাৎ যে সাদ্দামের যে ঘর, সেই ঘরের চারিদিকে কিন্তু এখন পুলিশি পিকেট বসে গিয়েছে, অর্থাৎ পুলিশ বাহিনী তার তদন্ত শুরু করেছে। এবং সুড়ঙ্গের ভেতরে ভারী বস্তু থাকার সম্ভাবনা। এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল সাদ্দামকে। 26 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ, এবং সাদ্দামের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তৃণমূলের এমনটাই বলা হয়েছে। পুলিশকে বলছি ব্যবস্থা নিতে। আইনগতভাবে দেখছে বিষয়টা, আইনের পথে চলবে, এবং যারা এগুলো করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর অনেকে বিরোধীরা বলেছে নাকি শাসক দল জড়িত আছে, কীভাবে দেখছেন এটা? দেখুন, বিরোধীরা অনেক কথা বলবে, কিন্তু একটা কথা বলবো যে যারা আমাদের সরকারে তো পুলিশ প্রশাসন এগুলো ধরছে, এবং বিশেষ করে যারা এই সঙ্গে জড়িত আছে, আমরা আইনকে বা পুলিশ প্রশাসনকে বলেছি ফ্রি হ্যান্ডে তাদেরকে ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি। সাদ্দামের সঙ্গে কি অঞ্চল সভাপতি ইয়েমেনের কোনো কি সম্পর্ক রয়েছে, মানে ওর সঙ্গে কি গোপন আতাত রয়েছে, এটা কি আপনি মানবেন? না, এরকম কারোর সঙ্গে কোনো। আপনি কি চাইছেন যে অবিলম্বে সাদ্দাম ধরা? হ্যাঁ, পুলিশ অ্যাকশন নিচ্ছে, আরও অ্যাকশন হবে। যারা এগুলো করে বেড়াচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার, এবং পুলিশ আরও অ্যাকশন নিয়ে আইনগত ব্যবস্থা। সাদ্দামের কি কোনো তৃণমূলের কোনো যোগ রয়েছে? না, বিভিন্ন লোক কোনো যোগ নেই। সুপ্রিম কোর্টে পিছল এসএসসি নিয়োগ মামলার শুনানি। 3 সপ্তাহ পর মামলার শুনানি রয়েছে। সব পক্ষের হলফনামা নিয়ে একটি রিপোর্ট তৈরির নির্দেশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এমনটাই সিদ্ধান্ত। এসএসসির প্রায় 26,000 চাকরি বহাল থাকবে নাকি তা বাতিল করা হবে, মঙ্গলবারও তার সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর মামলার শুনানির নির্দেশ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। 3 সপ্তাহের মধ্যে মামলার সংক্ষিপ্তসার জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আজ ছিল মামলার পরবর্তী শুনানির দিন। মঙ্গলবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, মামলার বিষয়বস্তু এত বিস্তর, তাতে মামলার শুনানি করতে গেলে সুপ্রিম কোর্টের অধিক সময়ের প্রয়োজন। সেই জন্য বিচারপতি 4 আইনজীবীকে নিয়ে একটি নোডাল কমিটি গঠন করেন।
বিচারপতি চন্দ্রচূড় বলেন, ওই মামলার ক্ষেত্রে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাবতীয় তথ্য আস্থা শর্মা, শালিনী, কুণাল চট্টোপাধ্যায় ও পার্থ শীট এই 4 জন নোডাল আইনজীবী ঠিক করবেন। 2 সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে হবে, আর 1 সপ্তাহ পর মামলার শুনানি হবে। চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বোর্ডের ভূমিকা প্রশ্নের মুখে, তারা বহু ক্ষেত্রে উত্তর দেয়নি অথবা আদালতে যোগ দেয়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআইকে রিপোর্টের দাবি জানান। প্রধান বিচারপতি জানান, নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মধ্যে যাদের চাকরি চলে গিয়েছে তাদের মামলা বিস্তারিত শোনা হবে, যা একসঙ্গে শোনা সম্ভব নয়। তাই নোডাল আইনজীবীরা একত্রিত হয়ে শুনবে। ইতিমধ্যে 4 আইনজীবীকে সব পক্ষের হলফনামা নিয়ে একটি সংক্ষিপ্তসার তৈরির দায়িত্ব দেওয়া হয়। 5 থেকে 7 পাতার মধ্যে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়। রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদের মতামত নিয়ে হলফনামা তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত। আজকে রায় তো হয়নি, আজকে বলতে পারেন আপনি একটা নির্দেশ হয়েছে, সেই নির্দেশে বলেছেন যে কারা কারা এই সাবমিশন রাখবেন এবং হেডগুলো ভেঙে দিয়েছেন। যেমন যারা রিট পিটিশনার অর্থাৎ আমরা, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিআই, যারা অ্যাফেক্টেড পার্টি তাদের এদের কাউন্সিলরা তারা পরবর্তী দিনে সাবমিশন করবেন। কিন্তু ইন দ্য মিন হোয়াইল 2 সপ্তাহ সময় দিয়েছেন। যে এসএলপিগুলো ফাইল হয়েছে তার এগেনস্টে যদি আমাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমরা এবিডিবি আকারে সেগুলো জমা দেব। লোকসভা ভোটের মুখে এপ্রিলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। চাকরি যায় 25,753 জনের, জানিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। খোদ মুখ্যমন্ত্রীও এ নিয়ে বিজেপিকে নিশানা করেন। হাইকোর্টের নির্দেশের 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। জেলা সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।